Redmi Note সিরিজ বাংলাদেশে বরাবরই জনপ্রিয় হয়ে থাকে এবং Redmi Note 14 Pro Plus এই ফোনটা বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয়, কিন্তু এটার বয়স কিন্তু এখন 6 থেকে 7 মাস হয়ে গেছে। আর এই সময়ে এসে আমাকে প্রচুর মানুষজন কমেন্ট করতেছিলেন, ইনবক্স করতেছিলেন যে ভাই Redmi Note 14 Pro Plus টা এই 6 মাস পুরাতন ফোন আসলে নতুন হিসেবে এখন কিনবেন কিনা, কারণ মার্কেটে এটার প্রচুর পরিমাণের কম্পিটিটর রয়েছে। যার কারণে ভাবলাম যে এই ফোনটাকে এখন ইউজ করে দেখি যে এটার কি অবস্থা, কারণ নতুন অবস্থায় যখন একটা ফোন মার্কেটে আসে তখন প্রচুর পরিমাণের বাগবালুক থাকে, সফটওয়্যার রিলেটেড নানান ঝামেলা থাকে, সেগুলো দেখা যায় যে কিছুদিন পরে ফিক্সড হয়। Redmi কি এই ফোনের সফটওয়্যার রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো ফিক্সড করেছে কিনা সেটাও আজকের ভিডিওতে জানাবো, এবং এই সময়ে এসে আপনি Redmi Note 14 Pro Plus টা কিনবেন কিনা সেইটার ডিসিশনটাও আপনি নিতে পারবেন এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখলে। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি Redmi Note 14 Pro Plus অথবা যে কোনো ইউজড ডিভাইস কিংবা নতুন ডিভাইস কিনতে চান তাহলে ভিজিট করতে পারেন যমুনা ফিউচার পার্কে থাকা গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ, অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি কুরিয়ারেও প্রোডাক্ট পারচেজ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ডেসক্রিপশন বক্সে। আপনি যদি এই ফোনটাকে হাতে নেন তাহলে আপনি ফিল করতে পারবেন যে আপনার হাতে খুবই কমফোর্টেবল লাগতেছে, কারণ এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কিন্তু কার্ভ। এই সময় এসে প্রত্যেকটা ফোন কোম্পানি দেখা যায় যে বক্সিয়ার ডিজাইনে চলে যাচ্ছে, সেই জায়গায় রেডমির এই কার্ভ ডিভাইসটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি পার্সোনালি কার্ভ ডিসপ্লে পছন্দ করি না। হ্যাঁ, কার্ভ ব্যাক হলে হাতে গ্রিপ অনেক ভালো পায় এবং হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল, বাট আমার কাছে পার্সোনালি কেন জানি এই ধরনের কার্ভ ডিসপ্লে ভালো লাগে না। আপনার কাছে যদি এই ধরনের কার্ভ ডিসপ্লে ভালো লাগে তাহলে আপনি এটা চাইলে দেখতে পারেন। তারপর যদি আপনি এর ক্যামেরা মডিউলের দিকে তাকান তাহলে দেখবেন যে একটা স্মার্ট ওয়াচের মতো লাগতেছে। আমি জানি না কারোর কাছে এটা ভালো লাগবে এবং কারোর কাছে ভালো লাগবে না, আমার কাছে এটা পার্সোনালি ভালোই লাগতেছে, একটা স্মার্ট ওয়াচের মতো লাগতেছে। তো এই ডিজাইনটা এক একজনের কাছে এক এক রকম লাগবে, এক একজনের এক এক ডিজাইন পছন্দ, যার কারণে আমি ডিজাইন নিয়ে অ্যাটলিস্ট কোনো কথা বলতে চাই না। এই ফোনটার সামনে এবং পিছনে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, আর এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা প্লাস্টিক ফ্রেম। এই ফোনটার প্রাইস অ্যারাউন্ড 40,000 টাকা কিংবা 40,000 টাকার বেশি। তো সেই জায়গায় এসে এই প্রাইস রেঞ্জের ফোনগুলো থেকে আমরা অবশ্যই একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম আশা করি, যার কারণে এটা হাতে নিতে এতটাও প্রিমিয়াম ফিল হয় না। কিন্তু এই ফোনটাতে IP69K এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকার কারণে কিন্তু আপনি চাইলে এই ফোনটা দিয়ে পানির নিচে গিয়ে ভিডিও করতে পারবেন, কিংবা এই গরমের সময় ফোন বেশি গরম হয়ে গেলে এটার মাথার মধ্যে পানি দিলে আপনি ফোনটাকে ঠান্ডা করতে পারবেন, যেটা একটা ভালো ব্যাপার। একটু আগে যেটা বলছিলাম যে এর সামনের দিকে একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, এই জায়গায় কিন্তু 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখানে কিন্তু 68 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি 120 হার্জের হাই রিফ্রেশ রেট পার্সেন্ট HDR10 এর সাপোর্ট তো অবশ্যই থাকবে। আর এটার পিক ব্রাইটনেস 3000 নিটস, যার কারণে ডে লাইটে যদি আপনি ইউজ করেন ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাবেন না। কিন্তু এটার মধ্যে ক্লেম করতেছে তারা 3000 নিট পিক ব্রাইটনেস ইউজ করছে, কিন্তু আমি এটাকে সাইড বাই সাইড S25 আলট্রার সাথেও ইউজ করে দেখেছি আউটডোরে। S25 আলট্রাটা এটা থেকে অনেক অনেক বেশি ব্রাইট ছিল, যেটার মধ্যে কিন্তু মাত্র 2500 নিট পিক ব্রাইটনেস ইউজ করছে। তো 500 নিট পিক ব্রাইটনেস বেশি দিয়ে এটা আসলে কি করছে আমি জানি না। এটা ডে লাইটে ইউজ করতে গেলে কোনো প্রবলেম হয় না, বাট নাম্বার গেমটা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে নাই। তাছাড়া এই ডিসপ্লের কালার, শার্পনেস এইগুলো নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন থাকবে না, কিন্তু আপনার কাছে হয়তো বা এই ডিসপ্লেটা একটু ফ্যাকাশে টাইপের লাগতে পারে। আমার কাছে এত বেশি কালারফুল মনে হয় নাই, আমার কাছে পার্সোনালি একটু স্যাচুরেটেড কালার যে ডিসপ্লেগুলো দেয় সেগুলোই ভালো লাগে। এই ডিসপ্লেটা যেহেতু একটা কার্ভ ডিসপ্লে, যার কারণে টুকটাক মিসটাচ হয়, কিন্তু নর্মালি একদমই লো বাজেটে যে কার্ভ ডিসপ্লে ফোনগুলো রয়েছে সেগুলোর মতো এত বেশি মিসটাচ আমি এটাতে লক্ষ্য করি নাই। এটার মধ্যে আমি গেমিং করেও দেখেছি যে খুব ভালোভাবে কিন্তু গেমিংও করা যাচ্ছিল, মিসটাচের প্রবলেম খুব একটা ফেস করি নাই। আর এই ডিসপ্লের নিচের দিকে থাকা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট ছিল এবং একুরেট ভাবে কাজ করতেছিল, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যদি একটু উপরের দিকে হতো তাহলে খুব ইজিলি রিচ করা যেত। এটা একটু বেশি নিচের দিকে হয়ে গেছে, যার কারণে রিচ করতে একটু প্রবলেম হয় শুরুর দিক দিয়ে। আপনি যদি এটাকে 2-4 দিন ইউজ করেন তাহলে এটার সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন। Redmi Note সিরিজে কিন্তু বরাবরই পারফরম্যান্স খুবই ভালো হয়ে থাকে। এই ফোনটার মধ্যে SoC হিসেবে ইউজ করা হয়েছে Snapdragon 7S Gen 3, যেটা 4 nanometer একটা চিপ, এবং এটার পারফরম্যান্স ছিল ভালোই। আমি একদম এক্সট্রিম লেভেলের পারফরম্যান্স বলবো না, কারণ 40-42 হাজার টাকা দিয়ে কিন্তু IQ Neo 10 পাওয়া যাচ্ছে। তার উপর Redmi-র একটা ফোন হচ্ছে Redmi Turbo 4, সেটা পাওয়া যাচ্ছে। সেগুলো একদমই গেমিং সেন্ট্রিক ফোন, যেগুলোর পারফরম্যান্স কিন্তু এটা থেকে মাচ মোর বেটার। আপনি যদি একটা ব্যালেন্সড ফোন খুঁজতে চান যেটার পারফরম্যান্স এবং ক্যামেরা সবকিছুই ভালো হবে, তাহলে কিন্তু আপনি এটা ট্রাই করতে পারেন। এই ফোনটাকে যদি আপনি রেগুলার লাইফে ইউজ করেন তাহলে পারফরম্যান্স নিয়ে অ্যাটলিস্ট কোনো অবস্থাতে প্যারা খাবেন না। এই ফোনটার মধ্যে আমি কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাঙ্গের দেখা একবারও পাই নাই, এবং অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট ছিল। দেখা যায় যে 6-7টা কিংবা 10টার মতো অ্যাপ যদি আপনি রান করেন তারপরে যে একদম লাস্টের অ্যাপগুলো কিল হয়ে যায়, এই ধরনের কোনো প্রবলেমও আমি এটাতে ফেস করি নাই। রেগুলার লাইফে ইউজ করতে গিয়ে পারফরম্যান্স নিয়ে কেউ কোনো ধরনের কমপ্লেন করবে না, কিন্তু যারা ডেডিকেটেডলি গেমিং এর জন্য ডিভাইস করেছেন তারা কিন্তু IQ Neo 10 অথবা Turbo 4টা দেখতে পারেন। আমার হাতের এই ডিভাইসটা Android 15 এ রান করতেছে, তার উপর HyperOS রয়েছে। HyperOS কিন্তু আগের যেই MIUI ছিল সেটা থেকে মাচ মোর বেটার হয়েছে। এটার মধ্যে খুব বেশি একটা ল্যাগ ট্যাগ আমি দেখি নাই, মাঝে মাঝে টুকটাক কিছু ইস্যু খুঁজে পেয়েছি যেগুলো একদমই নোটিস করার মতো না। এখন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এই ফোনটার মধ্যে মেইন লেন্স হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার পাশাপাশি একটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে যেটাও 50 মেগাপিক্সেল, এবং এইটাকে আপনি 2.5x অপটিক্যালি জুম করতে পারবেন, এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এর মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছিল, এবং ডাইনামিক রেঞ্জও দেখলাম যে খুবই ভালো রাখতে পারে। নরমালি আমি Xiaomi যে ফোনগুলো ইউজ করছি
সেগুলোতে দেখলাম যে অনেক বেশি ন্যাচারাল ছবি দেয়, কিন্তু এই ফোনটার বেলায় একটু ভিন্নতা আমি দেখতে পাই, যেরকম হালকা স্যাচুরেটেড কালার দিচ্ছিল এবং এই কালারটাই সবার কাছে ভালো লাগে। কিন্তু এই কালার শিফটিংটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করি, যেরকম আপনি যখন মেইন লেন্স থেকে এর আলট্রাওয়াইডে শিফট করবেন কিংবা টেলিফোটোতে শিফট করবেন, তখন দেখবেন যে দুইটার কালার কিন্তু একই রকম হচ্ছে না, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিংবা ছবির যে টেম্পারেচার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটু ওয়ার্ম হয়ে যায়, একটা কুল হয়ে যায়, এই ধরনের কিছু প্রবলেম খুঁজে পেয়েছি। তারপর যদি আপনি 2.5x টেলিফোটো লেন্সটার দিকে থাকান, তাহলে সেটাও কিন্তু খুবই ভালো ছবি দিতে পারতেছে, এইটার ছবি নিয়েও কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে না। কিন্তু আমার কমপ্লেন হচ্ছে এর আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে। আলট্রাওয়াইড ক্যামেরাটা এত বেশি সুবিধাজনক ছিল না, এভারেজ লেভেলের ছিল। দেখা যায় যে নর্মালি অ্যারাউন্ড 50,000 টাকা কিংবা 40,000 টাকার ফোনের আলট্রাওয়াইড লেন্সটা আরেকটু ভালো হয়ে থাকে, এটা থেকে আমি একটু বেশি ভালো আশা করছিলাম। বাট এটা দিয়ে মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি তুলতে পারবেন, খুব বেশি একটা ডিটেল থাকে না, দেখা যায় যে লো লাইটে গেলে অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আপনাকে অ্যাটলিস্ট মেনে নিতে হবে। কিন্তু এটাতে যেহেতু একটা 2.5x 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকছে, যার কারণে এটা দিয়ে কিন্তু আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আর এই পোর্ট্রেটগুলো খুবই সুন্দর ছিল, খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, এবং এর এজ ডিটেক্টটাও দেখলাম যে খুবই একুরেট। কিন্তু এটা নিয়ে আমার একটু কমপ্লেন আছে, যখন আপনি ছবিটা তুলবেন তখন দেখবেন যে খুব ঠিকঠাকই আছে, যখন ছবি তোলার শেষ প্রসেস করার পরে দেখতে পারবেন যে ফেসটাকে একটু স্মুথ করে দিছে। আমি বিউটিফিকেশন সব অফ করে দেখলাম, তারপরেও কিন্তু পোর্ট্রেট ছবিতে একটু স্মুথনিং মানে লক্ষ্য করি। তো এইটা যদি স্মুথ না করে একদমই ডিটেল ভালো রাখতে পারতো তাহলে বেশি ভালো হতো। আর এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং এটা দিয়ে খুবই সুন্দর সুন্দর ছবি তোলা যাচ্ছিল। কিন্তু এটার কমপ্লেনটা হচ্ছে যে মানে ফেসটাকে একটু স্মুথ করে দেয়। আমি বিউটিফিকেশন অফ করেও সেলফি তুলে দেখেছি, নর্মাল মোড অথবা পোর্ট্রেট আপনি যেই মোডে তুলেন না কেন আপনার ফেসটাকে একটু স্মুথ দেখাবে, আর এই স্মুথনিংটা হয়তো বা অনেকেই পছন্দ করবে। আর এটার কালারও আমার কাছে ভালোই লেগেছে। Redmi Note 14 Pro Plus এটা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন এটা একটা ভিডিও স্যাম্পল দেখে আসি। এটা হচ্ছে Note 14 Pro Plus এর মেইন লেন্সের ভিডিও। মেইন লেন্স দিয়ে যদি ভিডিও করেন তাহলে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ। তো 4K 30 fps এর ভিডিওটা আপনি যদি হাতে নিয়ে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। কিন্তু আমি হতাশ হয়েছি হচ্ছে এটা আলট্রাওয়াইডের ভিডিও দেখে, কারণ এটার মধ্যে যেহেতু একটা 8 মেগাপিক্সেলের লেন্স ইউজ করা হয়েছে, যার কারণে এটা কোনো ধরনের 4K সাপোর্ট নাই, জাস্ট 1080p। মানে ওইটার ভিডিও জাস্ট আমি বলবো যে ইউজলেস, মানে আপনি খুব বেশি দরকার ছাড়া আমার মনে হয় না যে ইউজ করে খুব একটা মানে মজা পাবেন। তো এটার মেইন লেন্সের উপরে আপনাকে সবসময় ডিপেন্ডেন্ট থাকতে হবে। এই ফোনটা ইউজ করে আমি মোটামুটি অবাক এটার ব্যাটারি ব্যাকআপ দেখে। এই ফোনটার মধ্যে ব্যাটারি হিসেবে থাকছে 6200 mAh এর একটা ব্যাটারি, যেটা অবশ্যই সিলিকন কার্বনের ব্যাটারি। এই ফোনটা হাতে নিলে মনেই হয় না যে এটার মধ্যে 6200 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। আর এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। আপনি যদি এটাকে একবার ফুল চার্জ করেন 1.5 দিন অনায়াসে ইউজ করতে পারবেন, এবং স্ক্রিন অন টাইম এটা থেকে 9 থেকে 10 ঘন্টা পাবেন। তার মানে বুঝতেই পারতেছেন যে এটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা। এটা দিয়ে যদি আপনি সারাদিন ছবি তোলেন, ভিডিও করেন কিংবা গেমিং করেন, তারপরে আমার মনে হয় না যে চার্জ আপনি শেষ করতে পারবেন। যার কারণে এই ফোনটা যদি আপনি কিনেন, অ্যাটলিস্ট ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে কখনোই প্যারা খেতে হবে না, এবং চিন্তা করতে হবে না যে বাইরে যাচ্ছি ফোনের চার্জ শেষ হয়ে যাবে কিনা। এই ধরনের চিন্তা একবার আপনার করা লাগবে না। আমরা কিন্তু ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি অ্যারাউন্ড 40,000 টাকা প্রাইস দিয়ে আপনি Redmi Note 14 Pro Plus টা কিনবেন কিনা। প্রথম কথা হচ্ছে আপনার যদি Xiaomi ফোন ভালো লাগে তাহলে আপনি এটা একবার ট্রাই করতে পারেন, কারণ এই ফোনটার মধ্যে যে চিপসেট ইউজ করা হয়েছে কিংবা যে ক্যামেরা সেটআপ রয়েছে, ওভারঅল চিন্তা করতে গেলে এই ফোনটা কিন্তু এই বাজেটে ভালোই রয়েছে, এবং এটার মধ্যে কমপ্লেন করার খুব একটা জায়গা নাই। কিন্তু যদি আপনার কাছে পার্সোনালি খুব বেশি একটা ভালো লাগে না রেডমির ফোন, আপনি আমার মতো স্যামসাং এর ফ্যান কিংবা পিক্সেল ভালো লাগে, তাহলে আপনি এটাকে স্কিপ করে অন্য কিছু ট্রাই করতে পারেন। তো এটা নিয়ে আর কোনো ধরনের কমপ্লেন আমি করতে যাচ্ছি না, জাস্ট এটাই বলি আনঅফিশিয়াল মার্কেটে এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে আমার কাছে বেস্ট মনে হয়েছে।